7 পর্বে আমরা দেখেছিলাম পার্লারে লি আর জিনা কথা বলছিল। ঠিক তখনই সেখানে প্যানি আসে। সে জিনাকে দেখে একদম চমকে ওঠে এবং মনে মনে বলে সে এখনো বেঁচে আছে। তাহলে সে আমাকে চিনতে পারছে না কেন? এরপর প্যানি লিকে ডেকে জিজ্ঞেস করে এরা কারা। সে এমনভাবে অভিনয় করে যেন সে জিনাকে চেনেই না। লি বলে এরা দুজন আমার কলিগ। প্যানি তখন জিনার দিকে তাকিয়ে বলে তাহলে তো ফ্রেন্ডও বলা যায়। অন্যদিকে লি জিনাকে নিজের কাজিন বলে পরিচয় দেয়। জিনা মনে মনে ভাবে ভালোই হলো সে আমাকে চিনতে পারেনি, কিন্তু প্যানি আসলে জিনাকে ঠিকই চিনতে পেরেছিল। এদিকে আমরা চেয়ারম্যানের মেয়ে সিন্ডিকে দেখতে পাই। সে খুব রেগে বসেছিল। বিউটিশিয়ান তাকে জিজ্ঞেস করে ম্যাডাম নতুন ড্রেসের ডিজাইনটা আপনার কেমন লাগছে, একটু পরে নিন। কিন্তু সিন্ডি রাগের মাথায় চিৎকার করে বলে তোমরা চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাদের খবর আছে। ভয়ে তারা তখনই রুম থেকে চলে যায়। জিনা তখন বাইরে বসেছিল। সে একজন স্টাফকে জিজ্ঞেস করে লকার রুমটা কোন দিকে, কিন্তু ফোন দেখার কারণে জিনা ভুল করে ভিআইপি রুমে ঢুকে পড়ে। সেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস রাখা ছিল। এদিকে সিন্ডি বাইরে এসে লিকে বলে আমি সত্যি বলছি তোমাকে আমি ছাড়বো না। এরপর সিন্ডি বিউটিশিয়ানের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে ভিআইপি রুমটা কোন দিকে। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম ভেতরে আপনাকে সাহায্য করার জন্য আমাদের একজন স্টাফ আছে। সিন্ডি ভেতরে যায়, কিন্তু সেখানে কোনো স্টাফে ছিল না। সেখানে ছিল জিনা। সে একটা একটা করে ড্রেস নিজের গায়ে ধরছিল আর মনে মনে বলছিল এটা পরে আমাকে কেমন লাগছে। ঠিক তখনই সেখানে সিন্ডি আসে। তাকে দেখে জিনা তাড়াতাড়ি ড্রেসটা রেখে দেয়। সিন্ডি রেগে গিয়ে বলে এটা তো আমার ড্রেস। জিনা বলে সরি, আমি ভুল করে ড্রেসটাতে হাত দিয়েছিলাম। কিন্তু সিন্ডি জিনাকে পার্লারের স্টাফ ভেবে ঝগড়া শুরু করে। সে বলে আমার সাথে একদম তর্ক করবে না, ড্রেসটা বের করে দাও। জিনা বুঝতে পারে না মেয়েটা এত চিল্লাচ্ছে কেন। সিন্ডি এতটা রেগে যায় যে সে জিনাকে একটা থাপ্পড় মেরে বসে আর বলে আমার কথা তুমি কেন শুনবে না। জিনা একদম অবাক হয়ে যায়। তারপর সে নিজেকে সামলে রুম থেকে বের হতে যায়, কিন্তু সে আসলে চলে যায় না, বরং সে দরজার লকটা আটকে দেয়। এরপর সিন্ডির সামনে এসে বলে তুমি পাগল নাকি? না জেনে শুনে আমাকে মারলে কেন? তোমাকে এই সাহস কে দিয়েছে? এই বলে তারা দুজন তুমুল ঝগড়া শুরু করে। জিনা এক পর্যায়ে সিন্ডির চুল ধরে টান দেয়। সিন্ডি তো ভয়ে একদম বসে পড়ে। জিনা বলে আমার কথা মন দিয়ে শোনো, এরপর থেকে কারো সাথে কথা বলতে গেলে ভদ্রভাবে কথা বলবে, এত অ্যাটিটিউড দেখানো ভালো না। নিজের চুল ঠিক করে বাসায় চলে যাও। এই বলে জিনা সেখান থেকে চলে যায়। এদিকে লি অনেকক্ষণ ধরে সিন্ডির জন্য অপেক্ষা করছিল। সে ভিআইপি রুমে গিয়ে দেখে সেখানে শুধু পার্লারের স্টাফ বসে আছে। সে ভাবে সিন্ডি কোথায় গেল। তখন সিন্ডি পেছনে ঘুরে তাকায়। তার চুলগুলো ছিল এলোমেলো। লি অবাক হয়ে বলে আরে এটা তো সিন্ডি। সিন্ডি কেঁদে কেঁদে বলে এইমাত্র যে মেয়েটা এখান থেকে গেছে তাকে তুমি ধরো, সেই আমার এই অবস্থা করেছে। লি বুঝতে পারে এই কাজ জিনা ছাড়া আর কেউই করেনি। তাই লি দৌড়ে জিনা আর তার বন্ধুর কাছে গিয়ে বলে তোমরা আর 1 মিনিটও এখানে না থেকে এখনই চলে যাও। সে তাড়াহুড়ো করে ওদের পাঠিয়ে দেয়। এরপর লি সিন্ডিকে নিয়ে গাড়িতে করে রওনা দেয়। তখন সিন্ডি লিকে জিজ্ঞেস করে তুমি কোন বারে জন্ম নিয়েছিলে? লি বলে কেন? সিন্ডি বলে যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এই বলে সে লিকে অনেক বকাবকি করে। সিন্ডি বলে এখন কি আমরা বাসায় যাচ্ছি? লি বলে না, তোমার বাবা তোমার জন্য একটা ছেলে পছন্দ করে রেখেছে, তোমাকে তার সাথে দেখা করতে হবে। এ কথা শুনে সিন্ডি আরো বেশি রেগে যায়। আসলে চেয়ারম্যান চায় পলের ছেলের সাথে সিন্ডির বিয়ে দিতে, এই জন্য তাকে পলের বাসায় নিয়ে আসা হয়। সেখানে চেয়ারম্যান এবং পলের ছেলে জুসেও ছিল। চেয়ারম্যান জুসেওকে বলে ইনি আমার মেয়ে, কেমন লাগলো তোমার? সে বলে ছবিতে যত সুন্দর লেগেছিল বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। কিন্তু সিন্ডি বিয়ের কথা শুনে রেগে গিয়ে হঠাৎ লির হাত ধরে ফেলে। লি তো ভয়ে কাঁপতে শুরু করে। সে বলে ওঠে কি করছো তুমি? তোমার হবুবর তো ওখানে। কিন্তু সিন্ডি সবার সামনে বলে ওঠে আমি একেই পছন্দ করি, যদি বিয়ে করি তবে একেই করব। গাড়ির ভেতরে তুমি তো আমাকে জড়িয়ে ধরেছিলে। সিন্ডি লিকে পুরোপুরি ফাঁসিয়ে দেয়। লি বলে ওঠে না না, ও মিথ্যে বলছে, আমাদের মধ্যে এমন কিছুই হয়নি। এরপর চেয়ারম্যান ওদের দুজনকে বাইরে পাঠিয়ে দেয়। সে জুসিওকে বলে ওর কথায় তুমি কিছু মনে করো না, মনে হয় সে এখনো বিয়ে করার জন্য তৈরি নয়। আমি ওকে বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না, অন্য কোনো দিন আমরা এটা নিয়ে কথা বলবো। এরপর বাইরে এসে লি সিন্ডিকে খুব বকাবকি করে। সে বলে এটা কেমনই আর কি, তুমি ভেতরে ওরকম করলে কেন? সিন্ডি বলে জুসিওকে আমার একদমই ভালো লাগেনি। লি বলে তাহলে আমাকে কেন ফাঁসালে? সিন্ডি হাসতে হাসতে বলে তোমাকে তো আমার ভালোই লাগে না, আর তুমি আমার সাথে যা যা করেছো
তার বদলা নেওয়ার এটাই সঠিক সময় ছিল। এজন্যই আমি এই নাটকটা করলাম। আর আমি জানি আমার বাবা তোমাকে চাকরি থেকে বের করে দেবে। এক তীরে দুই শিকার, কেমন লাগলো তোমার? ঠিক তখনই লি পেছন থেকে চেয়ারম্যানকে আসতে দেখে। সে হঠাৎ সিন্ডিকে নিজের কাছে টেনে নেয় এবং জোর গলায় বলে, তাহলে আমরা কবে বিয়ে করছি? সিন্ডি চমকে গিয়ে বলে, আমাকে ছেড়ে দাও। আমি কি পাগল যে তোমাকে বিয়ে করব? সিন্ডি রাগের মাথায় সত্যিটা মুখ থেকে বের করে ফেলে, আর চেয়ারম্যানও সেটা শুনে নেয়। নিজের মেয়ের মুখে এই সত্যি শুনে চেয়ারম্যান অনেক রেগে যায়। তিনি বলেন, আমি তোমার সাথে একা একটু কথা বলতে চাই, আমার সাথে এসো। এরপর চেয়ারম্যানের স্ত্রী লিয়ের কাছে এসে বলেন, বাবা, ওর এই ব্যবহারে আমি তোমার জন্য ক্ষমা চাইছি, তুমি ওর কথায় কষ্ট পেও না। এরপর এসপিডিতে নিয়ে যাওয়া হয়, যা অ্যাক্সেস লেভেল 2-তে রয়েছে। সেখানে দেখা যায় যে একটা সিক্রেট ফাইল অ্যাক্সেস করছে, যার মধ্যে একটি 9 কোড লেখা ছিল। যে বুঝতে পারে নাথান তার বাবার অজান্তে বড় কোনো ক্ষতিকর কাজ করতে যাচ্ছে। তখনই সেখানে লিকে আসতে দেখে সে তাড়াতাড়ি এভরিথিং বন্ধ করে দেয়। লিকে দেখে যে বলে, তোমার কাজ কেমন চলছে? এভাবেই মন দিয়ে কাজ করতে থাকো। তবে লিয়ের মনে একটু সন্দেহ হয়, কারণ যে কোনোদিন স্পিডের ভেতরে আসতো না। তাহলে আজ হঠাৎ সে এখানে কি করছে? যে চলে যাওয়ার পর সে সিস্টেমে অ্যাক্সেস করার চেষ্টা করে, কিন্তু বারবার অ্যাক্সেস ডিনাইড দেখায়। ঠিক তখনই সিস্টেম থেকে একজন কল করে জানায় যে নতুন যারা জয়েন করেছে তাদের সবাইকে একটা পার্টি দেওয়া হচ্ছে এবং সবাই সেখানেই গেছে। এই শুনে যে খুব ভয় পেয়ে যায়। সে ভাবে এন্ড্রু যদি ওখানে না থাকে আর নাথান যদি জেনে যায় গুয়ান ওর ভাই, তাহলে তো মস্ত বড় সর্বনাশ হয়ে যাবে। যে অ্যাসিস্ট্যান্টকে বলে, যেভাবেই পারো গুয়ান ওকে পার্টি থেকে বের করে নিয়ে আসো। এদিকে পার্টিতে নাথান সবাইকে জোর করে ড্রিঙ্কস করার জন্য, কিন্তু কেউই পান করতে চাইছিল না। নাথান যখন খুব জেদ করতে শুরু করে, তখন বাধ্য হয়ে সবাই গ্লাসে চুমুক দেয়। কিন্তু এন্ড্রু তখনও ড্রিঙ্কস করেনি, কারণ সে তার বাবার উপরে প্রচণ্ড রেগেছিল। নাথান বলে, আমি তোমাদের এত সম্মান দিয়ে পার্টির আয়োজন করলাম, আর তোমরা ড্রিঙ্কস করছো না কেন? তখন জিনা এন্ড্রুকে বলে ওঠে, ওই পাগলটা উল্টাপাল্টা কিছু করার আগে তুমি ড্রিঙ্কসটা করে নাও। আর কোনো উপায় না দেখে এন্ড্রু ড্রিঙ্কস করে ফেলে। এরপর নাথান রশিকে বলে গান গাইতে। রশি গান গাইতে শুরু করলে নাথান বিরক্ত হয়ে বলে, খুব বাজে গান, এটা বন্ধ করো। নাথান তখন ঘোষণা করে, এখানে যে আমাকে খুশি করতে পারবে তাকে আমি অনেক টাকা দেব। এই শুনে জিনা দাঁড়িয়ে যায়। নাথান বলে, বাহ, তুমি একটা ভালো গান গেয়ে আমাকে খুশি করো। জিনা তখন গান গাইতে গাইতে নাচতে শুরু করে। সে সবাইকে তার সাথে নাচতে বলে। নাথান তখন নাচের বাহানা জিনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এসব দেখে এন্ড্রু ভীষণ রেগে যায়। সাথে সাথে মিউজিক বন্ধ হয়ে যায়। নাথান প্রচণ্ড রেগে গিয়ে গুয়ান ওকে বলে, তুমি এসব কি করছো? এন্ড্রু চিৎকার করে বলে, আমরা তোমার কোম্পানিতে কাজ করি, তার মানে এই নয় যে তুমি আমাদের সাথে যা খুশি তাই করতে পারবে। আমরা কোনো গায়ক বা ডান্সার নই। এরপর নাথান এন্ড্রুকে বাইরে নিয়ে গিয়ে বলে, এত বাড়াবাড়ি করছো কেন? মনে রেখো তুমি আমার চাকর, তাই নিজের সীমার মধ্যে থাকো। এখানে যদি কাজ করতে চাও তাহলে আমি যা বলবো তাই করতে হবে। তোমার বাবা যদি আমার বাবার মতো এত বড়লোক হতো তাহলে না হয় তোমাকে এরকম করতে হতো না, কিন্তু তুমি তো তা নাও। আর তুমি নিজে ইন্টারভিউতে বলেছিলে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে, তাই তুমি তার উপর বদলা নিতে এখানে জয়েন করেছো। একজন চাকরের মতোই থাকা উচিত। আমার সাথে আর তর্ক করবে না। এই বলে এন্ড্রুর পায়ে লাথি মেরে সেখান থেকে চলে যায়। এন্ড্রু বাইরে এসে দেখে জিনা দাঁড়িয়ে আছে। সে জিনাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? জিনা মন খারাপ করে বলে, সে আমাকে খুব খারাপভাবে টাচ করেছিল, তাই এখানে চলে এসেছি। এন্ড্রু তখন রেগে গিয়ে বলে, ওই পাগলটা টাকার কথা বলতেই তুমি রাজি হয়ে গেলে? বুঝে শুনে কিছু করো না নাকি? টাকার জন্য যা ইচ্ছে তাই করবে? এ কথা শুনে জিনার খুব রাগ হয় এবং সে এন্ড্রুর পায়ে একটা লাথি মেরে চলে যায়। এরপর এন্ড্রু জেজের রুমে আসে। জেজেকে দেখে সে বলে, দয়া করে আমাকে আবার আমেরিকায় পাঠিয়ে দিন, আমি এখানে থাকতে চাই না। আমার বাবা তো আমাকে দেখতেই পারে না, আর ওই নাথান আমাকে ভিখারি মনে করে। জেজে বলে, তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিলে? আমি নাথানকে রাস্তা থেকে সরানোর জন্য একটা বড় প্ল্যান করেছি। আসলে নাথানের একটা কেমিক্যাল ফ্যাক্টরির সাথে যোগাযোগ আছে, আর সে তার ল্যাবে এক ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করছে। আর এটা হলো কার্সিনোজেনিক কেমিক্যাল, যার কারণে মানুষের ক্যান্সার হয়। কিন্তু সাধারণ মানুষ এর ব্যাপারে কিছুই জানে না। যে বলে, আমাদের যে কোনো উপায় ওই প্ল্যান্টে যেতে হবে আর টিনের ট্যাঙ্কটা খুলে দিতে হবে। এরপর দেখা যায় একজন মাস্ক পরে সাবধানে প্ল্যান্টে ঢোকে এবং টিনের ট্যাঙ্কটি খুলে দেয়। পরদিন প্ল্যানে জিনাকে সাহায্য করার জন্য হাসপাতালে যায়,
কারণ সে জিনার আসল উদ্দেশ্য জানতে চায়। জিনা তাকে বলে ওই প্ল্যান্টের ট্যাঙ্কটা কার্সিনোজেনিক কেমিক্যালে ভরা, আর এই কারণে এখানকার সাধারণ মানুষের ক্যান্সার হচ্ছে। দেশের মানুষ যদি এটা জানতে পেরে যায় তাহলে তারা ডোডো গ্রুপের বিরুদ্ধে লড়াই শুরু করবে। এই জন্য এই গ্রুপের লোকেরা ক্যান্সার রোগীদের চুপচাপ নিজের হাসপাতালে নিয়ে আসে এবং বিনামূল্যে চিকিৎসা করিয়ে মুখ বন্ধ রাখে। প্যানি তখন সিদ্ধান্ত নেয় সে এই ব্যাপারে ইনভেস্টিগেশন করবে। পরের দিন অফিসে সবাই কাজ করছিল, কিন্তু জিনা খুব চিন্তিত ছিল, কারণ তার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তা দেখে একজন কলিগ বলে, তুমি আমাকে কেন বলছো না, আমি তোমাকে টাকা দিতে পারি। জিনা তাকে বলে, তুমি নিজেই তো একজন ভিখারি, তুমি আমাকে আবার কোথা থেকে টাকা দেবে। ঠিক তখনই জিনা লিকে দেখে দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেলে। সে বলে, আজকে আমি তোমাকে কফি খাওয়াবো। লি বলে, আমার অনেক কাজ আছে, তুমি আমার সময় নষ্ট করো না, নিজের কাজে যাও। জিনা তাকে জেদ ধরে বলে, আমার জন্য প্লিজ 5টা মিনিট সময় দাও। এই বলে সে লিকে জোর করে একটা ক্যাফেতে নিয়ে যায়। সেখানে বসে জিনা লিকে বলে, আমার কিছু টাকার প্রয়োজন। লি বলে, এই জন্য কালকে রাতে টাকার কথা বলতে তুমি নাচতে শুরু করেছিলে? জিনা অবাক হয়ে বলে, তুমি সবকিছু জেনে গেছো? লি বলে, শুধু আমি না, বরং সবাই জেনে গেছে। এমনিতেও আমার কাছে $20,000 নেই। জিনা রেগে গিয়ে লিয়ের কলার চেপে ধরে বলে, তুমি তো এই ট্রেনিংয়ে $2,00,000 জিতেছো, আর আমার জন্য তোমার কাছে $20,000 নেই। ঠিক তখনই সেখানে রশি আসে এবং লিকে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য ডেকে নিয়ে যায়। আসলে কাল রাতে কেউ একজন টিনের ট্যাঙ্কটি খুলে দিয়েছিল। সকালে যখন একজন ওয়াচম্যান সবকিছু চেক করছিল তখন প্রেসার কম দেখে সে ট্যাঙ্কটা খুলে ফেলে এবং সাথে সাথে একটা ব্লাস্ট হয়। সে খুব মারাত্মকভাবে জখম হয়েছে। ওই সময় জিনা আর প্যানিও সেখানে ছিল। গিমি মিডিয়া ও সাধারণ মানুষের সামনে চিৎকার করে বলতে থাকে, এই ডোডো গ্রুপের জন্য আর কত মানুষের জীবন যাবে, আর কতজনের ক্যান্সার হবে। এরা নিজেদের প্রোডাক্টে কার্সিনোজেনিক উপাদান ব্যবহার করে, যার কারণে মানুষের এত ক্যান্সার হচ্ছে। সব সাংবাদিকরা গিমির কথাগুলো শুনছিল। ঠিক তখনই সেখানে একজন ডাক্তার এসে বলে, এই সব কিছুই মিথ্যা, এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু জিনা চিৎকার করে বলতে থাকে, না, উনি মিথ্যা বলছেন, এটা জানাশোনা ক্ষতিকর উপাদানের জন্যই হচ্ছে। তখন সিকিউরিটি গার্ডরা গিমিকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। নাথান যখন এসব জানতে পারে তখন সে তার প্ল্যান থেকে সবার নজর সরানোর চেষ্টা করে, কিন্তু কোম্পানির ইনভেস্টররা এসব দেখে খুব ভয় পেয়ে যায়। সে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক তখনই সেখানে মজু আসে এবং সবাইকে মিটিংয়ের জন্য ডেকে নিয়ে যায়। মিটিংয়ে গিয়ে নাথান সবাইকে জানিয়ে দেয়, আমাদের প্রোডাক্টে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই, আজ পর্যন্ত আমরা এমন কিছুই ব্যবহার করিনি। কিন্তু অন্য এক জায়গায় গিমি সবার সামনে মিডিয়াতে বলে দেয়, ডোডো গ্রুপ তাদের প্রত্যেকটি প্রোডাক্টে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে, সেটা জামা কাপড় হোক, খেলনা হোক বা রান্নাঘরের জিনিসপত্র। এই পণ্যগুলো দীর্ঘদিন ব্যবহার করলে ক্যান্সার হয়, আর এটাই সত্যি কথা। গত 10 বছরে বিশ্বের সবচেয়ে বেশি ক্যান্সারের ঘটনা ঘটেছে, আর আমাদের দেশে এর হার সবচেয়ে বেশি। এটা ওদের ওই বিষাক্ত টিনের গ্যাসের জন্যই হচ্ছে। অন্যদিকে নাথান টিভিতে লাইভে এসে বলে, আমাদের সবাইকে বোকা বানানো হচ্ছে, আমরা সম্পূর্ণ নিরাপদ এবং আমরা সব নর্মাল জিনিসই ব্যবহার করি। আর যারা খবর ছড়াচ্ছে আমরা কার্সিনোজেনিক কেমিক্যাল ব্যবহার করি, তারা নিশ্চয়ই আমাদের কোনো প্রতিযোগী কোম্পানি হবে। যখন সে মিটিং শেষ করে বাইরে আসে তখন টিভিতে গিমিকে ডোডো গ্রুপের বিরুদ্ধে কথা বলতে দেখতে পায়। নাথান চিৎকার করে বলে, এই মহিলা এসব কিভাবে জানতে পারলো? এসব দেখে যে যে মনে মনে খুব খুশি হয়। সে তো নাথানকে রাস্তা থেকে সরাতে চায় এবং তার জায়গায় নিজেকে বসাতে চায়। নাথান তখন অনেক টেনশনে ছিল। মজু তাকে বলে, তুমি লাইভে এসে ইন্টারভিউ দাও, তাহলে মানুষের আবার আমাদের উপরে বিশ্বাস ফিরবে। নাথান তখন লাইভে এসে ইন্টারভিউ দিতে শুরু করে। আসলে তাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল যা দেখে সে কথা বলছিল। সে বলে, ওই কর্মচারী ভুল বাটনে টিপ দিয়েছিল, যার কারণে ব্লাস্ট হয়েছে। আর যারা আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। জিনা, প্যানি আর গিমি টিভিতে এসব দেখছিল। তাদের কাছে সব প্রমাণ থাকা সত্ত্বেও এত বড় কোম্পানির বিরুদ্ধে তারা কিছুই করতে পারবে না। তবে তারা ঠিক করে যে কোনো উপায় নাথানকে শাস্তি দিবে। ইন্টারভিউ শেষ করে নাথান লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে আসে। তখন লি গোপনে একজন স্টাফকে গিয়ে বলে, টেবিলে রাখা সব প্লেট আর সব জিনিসপত্র সরিয়ে নাও, তার বদলে ডোডো গ্রুপের তৈরি প্লেট আর বাটি দিয়ে টেবিলটা সাজাও। স্টাফরা ঠিক তাই করে, কিন্তু নাথান খেয়াল না করেই ডোডো গ্রুপের প্লেট বাটিতে মজা করে খাবার খেতে শুরু করে। তখন লি তাকে বলে ওঠে, স্যার, এই প্লেট বাটিগুলো আমাদের কোম্পানি বানিয়েছে। এটা শোনা মাত্রই নাথান মুখ থেকে খাবার ফেলে দেয়। সে থুতু ফেলে বলে, আমার এই খাবার একদম ভালো লাগেনি, চলো অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবো। এই বলে সে ওখান থেকে চলে যায়।
লির এবার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে ডোডো গ্রুপের প্রোডাক্টে আসলে বিষাক্ত কেমিক্যাল মেশানো হয়। এজন্যই নাথান নিজের কোম্পানির জিনিস ব্যবহার করতে ভয় পাচ্ছে। এটাও সত্যি যে এই প্রোডাক্টগুলোর জন্যই অনেক মানুষের ক্যান্সার হচ্ছে। নাথান এই কেমিক্যাল ব্যবহার করে যেমন প্রচুর টাকা কামাচ্ছে, তেমনি এই ক্ষতিকর উপাদান অন্য একটি কেমিক্যাল ফ্যাক্টরির কাছেও বিক্রি করছে। অন্যদিকে অফিসে সবাইকে জানানো হয় যে আজ চেয়ারম্যানের মেয়ে সিন্ডি অফিসে আসবে। জিনা মনে মনে খুব খুশি হয়। সে ভাবে এবার নাথানকে কোম্পানি থেকে সরানো যাবে। কিন্তু জিনা তো আর জানতো না যে সেদিন পার্লারে সে যে মেয়ের চুল টেনেছিল সেই হলো চেয়ারম্যানের মেয়ে সিন্ডি। এদিকে এন্ড্রু তখন জেজের কথাগুলোই ভাবছিল। জেজে তাকে বলেছিল তোমার একটা সৎ বোনও আছে যে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে আসছে। সে কিন্তু নাথানের মতো পাগল না, সে বেশ চালাক। যদি নাথানকে রাস্তা থেকে সরিয়েও দিই তাও চেয়ারম্যানের সব প্রপার্টি পাওয়ার লাইনে থাকবে সে। তাই তার থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। এসব ভেবে এন্ড্রু তার সৎবোনের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে সিন্ডি এসে হাজির হয়। তাকে দেখা মাত্রই জিনা তো চমকে ওঠে। জিনা মনে মনে বলে এটা আমি কি দেখছি? আমি তাহলে আমাদের কোম্পানির মালিকের মেয়ের চুল টেনেছিলাম। সিন্ডিকে স্বাগত জানানোর জন্য অফিসের সবাই তখন লাইনে এসে দাঁড়িয়ে পড়ে। সিন্ডি সবাইকে এক নজর দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যায়। জিনা যখন সিন্ডির মুখোমুখি হয় সে ভয় নিজের মাথাটা একটু নিচু করে নেয়। কিন্তু সিন্ডি জিনাকে দেখা মাত্রই চিনে ফেলে। সে জিনার একদম সামনে এসে হেসে বলে, তাহলে তুমি সেই মেয়েটা, তাই তো? এবার বুঝবে কত ধানে কত চাল। চলো সোজা উপরে আমার কেবিনে এসো। আজ আমরা দুজন একা একটু নিরিবিলি গল্প করব। এই কথা বলে সে জিনাকে টেনে নিজের সাথে উপরে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে লি আসে। অফিসে বাকি কর্মচারীরা তাকে দেখে সতর্ক করে বলে, লি একটু সাবধানে চলাফেরা করো। বড় সাহেবের মেয়ে কিন্তু অলরেডি অফিসে ঢুকে পড়েছে। লি আসলে বুঝতে পারেনি সিন্ডি এত তাড়াতাড়ি চলে এসেছে। সবাই তখন লিকে খোঁচা মেরে বলে, তুই কি চোখে কিছু দেখিস না নাকি? উপরের দিকে তাকিয়ে দেখ কি হচ্ছে। লি উপরের দিকে তাকাতেই দেখতে পায় সিন্ডি জিনার দিকে রাগে চোখে তাকাচ্ছে। এরপর সে লির দিকে ইশারা করে বলতে থাকে, আমি আগে থেকে জানতাম এই মহারানী এখানে চাকরি করে। সব জেনেই তুমি সেদিন ওকে পার্লার থেকে এত সহজে পালিয়ে যেতে দিলে। তোমার মজা আমি একটু পরেই দেখাচ্ছি। এখনই উপরে আমার রুমে এসো। আর ঠিক এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে আমাদের আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি চেষ্টা করেছিলাম একই সঙ্গে দুইটা পর্ব দেওয়ার, কিন্তু এই ড্রামার কোনো পর্ব অনেক ছোট, আবার কোনো পর্ব অনেক বড়। এর জন্য তোমাদেরকে ডিটেলসে বলতে হলে প্রত্যেকটা পর্ব ভেঙে ভেঙে সুন্দর করে উপস্থাপন করতে হয়। তবে চিন্তার কোনো কারণ নেই। আমি আগে প্রতি তৃতীয় দিনের মাথায় ভিডিও দিতাম, কিন্তু এখন একদিন পরে অন্য একটা পর্ব আপলোড হয়ে যাবে। মানে তোমাদেরকে আর 3 দিন অপেক্ষা করতে হবে না। একদিন পরপরই তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ড্রামাটি উপভোগ করো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, পর্বগুলো কিন্তু প্লেলিস্ট করা আছে। তাই নতুন বন্ধুরা প্লেলিস্টে প্রথম ভিডিওটা থেকে দেখা শুরু করো। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ।